জেলা পরিষদের প্রথম ধাপের ভোটকাল বিনা ভোটে নির্বাচিত 6 চেয়ারম্যান সহ 25 জন। ইসির ব্যর্থতা বলছে সুজন। 2 বছরেও বেসরকারি কোম্পানি পাওনা শোধ করতে পারেনি পিডিবি। নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন অপচয়ে দাবি বিশেষজ্ঞর। মৌসুমের প্রথম বৃষ্টিতেই তলিয়ে গেছে চট্টগ্রাম, জলাবদ্ধতা সহ নানা দুর্ভোগ। চলতি মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। ঢাকা চট্টগ্রামের মধ্যে আর রাজশাহী এবং রংপুরে দু এক জায়গায় হবে। আপাতত আমাদের এ ধরনের বয়স বাড়ানো চাকরির ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত নাই। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ছে না। সংসদে জনপ্রশাসন মন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গে হবে আলোচনা। এবং হামাসের সম্মতির পরও গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত। রাফায় হামলা অব্যাহত। জিম্মি মুক্তির দাবিতে তেল আবিবের সড়ক অবরোধ। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট আগামীকাল। এরই মধ্যে আচরণবিধি লঙ্ঘন ও প্রভাব বিস্তারের প্রতিকার চেয়ে অভিযোগের পাহাড় জমা পড়েছে নির্বাচন কমিশনে। মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার বন্ধে ব্যর্থ হয়েছে ইসি। কারণ বুধবার ভোট হলেও গেল রোববার অভিযোগ তদন্তে মাঠ প্রশাসনের কাছে তালিকা পাঠিয়েছে কমিশন। অবশ্য ইসির অতিরিক্ত সচিবের দাবি, সব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আর একে ইসির চরম ব্যর্থতা হিসেবে দেখছে সুজন। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। 8 মে প্রথম ধাপে 152 উপজেলায় ভোট নির্বাচনে অংশ নেওয়ায় অন্তত 73 জনকে বহিষ্কার করেছে বিএনপি। জাতীয় নির্বাচনের পর সারা দেশে উপজেলা নির্বাচনেও কৌশলী অবস্থান নিয়ে দলীয় প্রতীক দেয়নি আওয়ামী লীগ। ভোটের মাঠে এবার আওয়ামী লীগেরই প্রতিদ্বন্দ্বী নিজ দলের একাধিক প্রার্থী। এর মধ্যে মন্ত্রী এমপিদের স্বজন অনেক প্রার্থী। দলের নির্দেশনা মেনে সরে না দাঁড়ানোই তৃণমূলেও বিভক্তি চরমে। সংসদ সদস্য ও মন্ত্রীদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ এনে ইসি ও দলীয় প্রধানের কাছে চিঠি দিয়েছেন অনেক প্রার্থী। নির্বাচন কমিশন বলছে, এমপির ভাই বা আত্মীয়রা ভোট করলে তাতে আইনের ব্যত্যয় নেই, তবে ভোটের মাঠে আচরণবিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নেওয়া হবে। আইনের কোনো ব্যত্যয় নেই, এখানে কোনো নাই। এক্ষেত্রে নির্বাচন কমিশন কিছু বলবে না। নির্বাচন কমিশন দেখবে যে আচরণবিধি লঙ্ঘন হয় কিনা, কোনো সরকারি সুবিধাপ্রাপ্ত ব্যক্তি তারা নির্বাচনে প্রচার কাজে অংশগ্রহণ করে কিনা, এই বিষয়টা দেখবে। প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রথম ধাপের ভোটের আগে চেয়ারম্যান পদে 6 জন, ভাইস চেয়ারম্যান 9 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 10 জন বিনা ভোটে জয়ী হয়েছেন। সুজন সম্পাদক বলছেন, ক্ষমতাসীনরা ভোটকে অংশগ্রহণমূলক দেখানোর চেষ্টা করলেও বিএনপির ভোট বর্জন করায় সরকারের কৌশল ব্যর্থ হয়েছে। যখন নির্বাচন কমিশন কিছু দেখে, হুট করে তো কিছু করবে না, তদন্ত করেই করবে যে এটা সঠিকতা আছে কিনা। কিন্তু নির্বাচন কমিশন ওই যে আরো অভিযোগের জন্য অপেক্ষা করাটা, এটা অনাকাঙ্ক্ষিত। নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে তারা এই যে চোখ কান খোলা রেখে সব রকম অন্যায়, সব রকম কারচুপি, সব রকম অনিয়ম, যাতে কোন ধরনের অনিয়ম যাতে না ঘটে সেটা নিশ্চিত করা দরকার। 495টি উপজেলার মধ্যে 476টি উপজেলায় 4 ধাপে ভোট করছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে 152 উপজেলার মধ্যে 22টিতে, দ্বিতীয় ধাপে 24টিতে, তৃতীয় ধাপে 21টিতে ও চতুর্থ ধাপে 2 উপজেলায় ভোট হবে ইভিএমে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র মালিকদের পাওনা 2 বছর ধরে পরিশোধ করতে পারছে না বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। এ পর্যন্ত বকেয়া 50,000 কোটি টাকার বেশি। বছরে লোকসান ছাড়িয়েছে 50,000 কোটি টাকা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এসব হচ্ছে চাহিদার চেয়ে বেশি ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রের জন্য। নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনকেও অপচয় হিসেবে দেখছেন তারা। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা 2016 অনুযায়ী 2024 সালে বিদ্যুতের চাহিদা নিরূপণ করা হয় 20,129 মেগাওয়াট। সেই অনুযায়ী 20% রিজার্ভ মার্জিন ধরে উৎপাদন সক্ষমতা হওয়ার কথা 24,000 মেগাওয়াট। আর বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 26,844 মেগাওয়াট। হিসেব বলছে দেশে বিদ্যুৎ উৎপাদনের অতিরিক্ত সক্ষমতা 9,000 মেগাওয়াট। অথচ এরপরও গ্রামে বেড়েছে লোডশেডিং,
যা কমানোর তাগিদ দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যাতে গ্রাম অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যত দ্রুত পারা যায় ব্যবস্থা করতে। তথ্য বলছে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ইউনিক গ্রুপের 584 ও সামিটের 583 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র গ্যাস সংকটে এখনো ঠিকমতো চালু হয়নি। এরপরও কাছাকাছি অবস্থিত ভারতের রিলায়েন্স পাওয়ার ও জাপানের জেরা 718 মেগাওয়াট ক্ষমতার আরেক গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হচ্ছে। গ্যাস পাওয়া সাপেক্ষে এটিও শিগগিরই চালু হবে। দেশের গ্যাস সংকটে আদৌ এই কেন্দ্রগুলো ঠিকমতো চলবে কিনা তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। কারণ এই 3 কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালাতে হলে প্রতিদিন 32 কোটি ঘনফুট গ্যাস লাগবে। সক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন না করে নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন অপচয় বলছেন তারা। আমার একটা গাড়ি আছে, গাড়িটা কোনো কারণে চলতেছে না, আমি এটাকে মেরামত না করে আমি আরেকটা গাড়ি কিনতে পারি, সেটা আমার জন্য একটা বোঝা হবে না? এই ইনভেস্টমেন্টটা যেটা বসে থাকলো সেটা বাড়বে, অপচয় না? আমরা কিনতে পারছি না যথেষ্ট পরিমাণ জ্বালানি। কিছু সিস্টেমের প্রবলেম আছে, কিছু কিছু জায়গায় জানি আমরা ট্রান্সমিশন লাইন সম্পূর্ণ হয়নি, যে কারণে উৎপাদন ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা বিদ্যুৎ সরবরাহ করতে পারছি না। এই সব মিলিয়ে প্রবলেম আছে, কিন্তু তারপর আমি বলবো যে সামগ্রিক ক্ষমতা আছে আমাদের বিদ্যুৎ উৎপাদনের। চলমান পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ না করা গেলেও নতুন প্রকল্প হাতে নেওয়ার আগে চাহিদার বিষয়ে আরও পর্যালোচনা করার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। যে প্রকল্পগুলো বাস্তবায়নাধীন আছে সেগুলো তো আর বন্ধ করা যাবে না। তো নতুন করে আমার মনে হয় বিদ্যুৎ চাহিদাটা প্রাক্কলন দরকার আছে আমাদের, কারণ আমরা যদি অতিরিক্ত ক্ষমতা তৈরি করে রাখি তাহলে তার একটা গচ্চা সাধারণ যারা ব্যবহারকারী আছে, কনজিউমার যারা আছে, তাদেরকে দিতে হবে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের প্রাপ্যতা বাড়লে বিদ্যুৎ সংকট অনেকটা কমবে বলেও মত বিশেষজ্ঞদের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। মৌসুমের প্রথম বৃষ্টিতেই তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। বৃষ্টিতে নগর জীবনে স্বস্তি ফিরলেও ভোগান্তিতে ফেলেছে জলাবদ্ধতা। এছাড়া কালবৈশাখীর তাণ্ডবে বিভিন্ন সড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। সহকর্মী একেএম নাজিমের তথ্য ছবিতে আপনপুর ডেস্ক রিপোর্ট। সকাল থেকেই কালো মেঘে ঢেকে যায় চট্টগ্রামের আকাশ, বইতে থাকে শীতল বাতাস, আর দুপুর গড়াতেই নামে ভারী বৃষ্টি, সঙ্গে চোখ রাঙায় বজ্রপাত। দাবদাহের পর এমন বৃষ্টি নগরবাসীর মাঝে নিয়ে আসে স্বস্তি, কিন্তু সেই স্বস্তিতে ভাটা পড়ে নগরীর জলাবদ্ধতায়। মুহূর্তেই তলিয়ে যায় নগরীর বাকলিয়া, চকবাজার, চান্দগাঁও, আগ্রাবাদ ও রিয়াজউদ্দিন বাজার এলাকার বিভিন্ন সড়ক। ভোগান্তিতে পড়েন প্রয়োজনের তাগিদে বাইরে বের হওয়া মানুষ। অল্পতে বৃষ্টি হলে চট্টগ্রাম শহরে পানি উঠে যায়। আবার আমরা পরীক্ষা দিয়ে বের হলাম, এখন বাসা যেতে পারতেছি না, খুব কষ্টে আছি। নালা কাছে যদি হয়ে যেত, নালাটা ড্রেসিং হইতো, তাহলে আমরা মোটামুটি ঠিকভাবে চলাফেরা করতে পারতাম। বৃষ্টিতে এখানে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে তো রোডটার জাম হয়ে গেছে। পানির অবস্থা তো ভালো না, পানি তো উঠে গেছে, রাস্তা নালা পরিষ্কার হয় নাই, সেজন্য তো উঠে গেছে। কাজ করতেছে না, যেগুলো কাজ করতেছে ওগুলো শেষ করে নাই। কালবৈশাখীর তাণ্ডবে নগরীর নাসিরাবাদ এলাকায় রাস্তায় গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভেঙে পড়েছে দুটি বৈদ্যুতিক খুঁটিও, এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে আশপাশের এলাকা। এছাড়া ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশে ব্যাহত হয় যান চলাচল। বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি। নগরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় চট্টগ্রাম নগরী। বহু বছর থেকে এমনটা হয়ে আসলেও নেই কার্যকর পদক্ষেপ। নিউজ ডেস্ক, দেশ টিভি। টানা 1 মাস তাপপ্রবাহের পর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের ফলে কমতে শুরু করেছে তাপমাত্রা। সপ্তাহ জুড়েই সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এবার বজ্রবৃষ্টি বাড়বে বলে জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত সাবরিনা মজুমদারের রিপোর্টে। বৈশাখের খরতাপে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি ফেরায় রোববার রাতের বৃষ্টি। তাপমাত্রা কমে আসায় অসহনীয় গরম থেকে আপাতত মুক্তি পেয়েছে নগরবাসী। বজ্রপাত, শিলাবৃষ্টি রুক্ষ প্রকৃতিতে এনেছে শান্তির পরশ, স্থবির জনজীবনে এনেছে প্রাণ চাঞ্চল্য। নগরবাসী যারা খুবই শান্তি আর ভালো লাগতেছে আমাদের। তাপমাত্রা কমাতে স্বাভাবিক জীবনযাত্রাতে একটু স্থির হইলো। তাপমাত্রা অনেকটা কমে গেছে, এখন ঠান্ডা ভালো লাগতেছে। রিক্সা চালায় আজকে অনেক শান্তিতে আছে, আজকে বাতাসের গতিটা অনেক। আজকে তাপমাত্রা কম, তাই
ক্লাস করতে আমাদের ভালো লাগতেছে। আবহাওয়া বিভাগ বলছে তাপমাত্রা আরো কমবে আর সপ্তাহ জুড়ে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে মোটামুটি সারা দেশে বৃষ্টিপাতের আছে, তবে কম বেশি করে হবে সিলেট, ময়মনসিংহ, খুলনা এবং বরিশাল। আর মোটামুটির মধ্যে আছে হলো ঢাকা, চট্টগ্রামের মধ্যে, আর রাজশাহী এবং রংপুরে হলো দু এক জায়গায় হবে। এলাকা ভেদে বৃষ্টির তারতম্য হতে পারে জানিয়ে বজ্রপাতে ক্ষয়ক্ষতি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে নিরাপদ আশ্রয় থাকতে হবে। যখন আকাশে কালো মেঘ থেকে আকাশে যখন বিদ্যুৎ চমকায় তখন কিন্তু আমাদেরকে ওই যতক্ষণ পর্যন্ত আকাশে বজ্রপাত হতে থাকবে, বিদ্যুৎ চমকাতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে নিরাপদ আশ্রয় থাকতে হবে। পূর্বাভাসে বলা হয়েছে 13 মে পর্যন্ত চলমান ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে চাপিতলা বিষ্ণুপুর সড়কের পাশের সরকারি খাল খননের নামে চলছে মাটি বিক্রির মহোৎসব। খনন করা খালের মাটি সরকারি ব্যবস্থাপনায় উন্মুক্ত নিলামে বিক্রির বিধান থাকলেও নিয়ম নীতির তোয়াক্কা না করেই বিভিন্ন ভাটায় বিক্রির অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। সহকর্মী আবুল কালাম আজাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 1 কোটি টাকা ব্যয়ে শুরু হয় মুরাদনগরের চাপিতলা বিষ্ণুপুর সড়কের পাশের 3.5 কিলোমিটারের খাল খনন। গত মার্চে এই কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সোলাইমান এন্টারপ্রাইজ। কাজ শেষ হবার আগেই পার বাধাই না করে খননের মাটি ইটভাটায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন শুধু খালের মাটিই নয়, কেটে নেওয়া হচ্ছে সড়কের মাটিও। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে সড়ক ও সেতু। হুমকির মুখে ঘরবাড়ি। মাটি পরিবহনের ট্রাক্টরেও রাস্তার ক্ষতি সহ করছে পরিবেশ দূষণ। বাড়ির মধ্যে মাটি না দিয়া তার একটা পোষা দিয়া তারা মাটি বিক্রি করে দিতেছে। সব মাটি বাইঙ্গা নিচে দিকে ভরে দেবো, সবটা ভরে দেবো, কই না গড়টা ওই আইলাকে নিচের দিকে সব আর খাল হয়ে আপনার এই অবস্থা করছে। একটা মারি লাগছে না, সব খেরা মারি সব হেরা কাটতে লেগেছে। তবে ঠিকাদার প্রতিষ্ঠান জানায় নিয়ম অনুযায়ী মাটি বিক্রি করেছেন। উপজেলা প্রকৌশলী জানান প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে খননের মাটি। যেভাবে আছে আমরা এইভাবে কাজটা করতে আসছি, আপনার মনে করেন যে ব্যতিক্রম কোনো চিন্তা ভাবনা নাই। কথা বলছেন, এইভাবে আমাদের রাস্তার শোল্ডারে মাটি দেওয়ার কথা ওইভাবে দিয়ে আসছি। খাল পুকুর খনন নীতিমালা আছে, সেই নীতিমালায় অতিরিক্ত যে মাটি সেটি সরকারি কোষাগারে টাকা জমা দিয়ে ঠিকাদার নিয়ে যেতে পারে। স্পট নিলামের মাধ্যমে এই মাটিটা আমরা তাদেরকে নেওয়ার অনুমতি দিয়েছি। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। খাল নির্মাণের বিষয়ে যে বক্তব্যটা শুনতে পাচ্ছি সে বিষয়ে আমরা আসলে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। সেই লিখিত অভিযোগ পেলে অথবা যদি আমাদের এখানে কোনোভাবে এই বিষয়ে রিপোর্ট হয়ে থাকে তাহলে আমরা সেটার প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে এই বিষয়ে ব্যবস্থা নেব। স্থানীয়দের প্রত্যাশা সঠিকভাবে হোক খালের খনন কাজ। নিউজ ডেস্ক, দেশ টিভি। 24 বছরে 26 বার আগুন লেগেছে সুন্দরবনে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বনের উপর নিয়ন্ত্রণ এবং বন সুরক্ষায় ব্যর্থ প্রশাসন। আগুনের ঘটনায় কোনো পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন না দেয়াকে সঠিক পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে বড় বাধা বলে মনে করছেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। জবাবদিহিতা নিশ্চিতে বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি গঠনের পরামর্শ তার। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। খোদ সরকারের হিসেব বলছে গেল 24 বছরে 26 বার আগুন লেগেছে সুন্দরবনে, আর এতে ধ্বংস হয়েছে 75 একরের বেশি বনভূমি। সবশেষ গেল শনিবার সুন্দরবনের পূর্ব চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়াতে আগুন লাগলে 4 একরের বেশি জমি পুড়ে ছাই হয়, যা নিয়ন্ত্রণে বিশেষায়িত বাহিনীগুলো চেষ্টা করেও হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত। বিশেষজ্ঞরা বলছেন মুনাফালোভী মাছ ব্যবসায়ী ও অসৎ বন কর্মকর্তাদের যোগসাজশে এবং অদক্ষ মোয়ালদের কারণে সুন্দরবনে বারবার ঘটছে আগুনের ঘটনা। পাশাপাশি আগুন লাগলে কী ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তাতেও বন বিভাগের কৌশলগত জ্ঞানের ঘাটতিকেই দায়ী করছেন তারা। যেহেতু অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাটা রেঞ্জ নেয়, এখানে আগুন লাগে এবং দ্রুত ছড়াতে পারে। আর অন্যান্য জায়গাতে ছোট ছোট খাল থাকে, ক্রিজ থাকে, যেহেতু ঝড় বাটা হয় প্রতিনিয়ত, সেখানে আগুনটা ছড়াতে পারে। এটা একটা কারণ হতে পারে। এখনো পর্যন্ত আমাদের কাছে এমন কোনো গবেষণা বা তথ্য নাই যে এই বারবার কেন ঘটছে এবং কারা ঘটাচ্ছে। এই এলাকায় বিশেষ করে যারা কর্মী আছেন, বনকর্মীদেরও যথেষ্ট প্রশিক্ষণের দরকার আছে।
বাপার প্রধান নির্বাহী সৈয়দ রিজওয়ানা হাসান বলছেন, এসব আগুনের বেশিরভাগ কারণ মানবসৃষ্ট। প্রশাসনের তথাকথিত তদন্ত প্রতিবেদনে কেবল মোয়াল এবং মাছ ব্যবসায়ীদের দায়ী করেই দায় এড়িয়েছে বন বিভাগ। বলেন, সঠিক তদন্ত ও কার্যকর ব্যবস্থা না হয় প্রশাসনকেই এর দায় নিতে হবে। বন বিভাগ যদি বলে এটা মধু যারা সংগ্রহ করে বা পাতা যারা সংগ্রহ করে, কাঠ যারা সংগ্রহ করে, মাছ যারা সংগ্রহ করে তাদের কাজ, তো সেই মৌয়াল এবং বাওয়ালদেরকে তো লাইসেন্স বন বিভাগই দিচ্ছে। যে সময়টায় অগ্নিকাণ্ডের সম্ভাবনা বেশি থাকে, অগ্নিঝুঁকি বেশি থাকে, সে সময় বন বিভাগ এটা দেবে না। সঠিক তদন্ত না হওয়ার পেছনে সরকারি ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন এবং কমিটির সঠিক রিপোর্ট প্রকাশ না করাকেই বড় দুর্বলতা হিসেবে দায়ী করেন বাপার প্রধান নির্বাহী। এতগুলো যে তদন্ত হয়েছে, তদন্ত কমিটি তো নিশ্চয়ই খালি কারণ নির্ধারণ করেনি, সুপারিশগুলোও দিয়েছে। সেই সুপারিশগুলো বাস্তবায়নে এ পর্যন্ত বন বিভাগ কী করেছে সেটার উপরে একটা নিরপেক্ষ কমিটি হওয়া দরকার। সেটা যদি সরকারি পর্যায়ে হয় আর বন বিভাগের লোক দিয়ে হয়, তাহলে তো আমরা জানতে পারবো না যে বন বিভাগ তার দায়িত্ব কতটা পালন করেছে। যদিও এই বিষয়ে মন্ত্রণালয়ের দায়সারা জবাব, সঠিক নিয়ম মেনেই হয় এসব ঘটনার তদন্ত। বিশেষজ্ঞ পর্যায়ের যারা আছে, যারা ফরেস্ট ডিপার্টমেন্টের বাইরের, তারা এই কমিটিতে অন্ততপক্ষে 4 জন তারা ইনভলভ হয়েছে। তাদের বিশেষজ্ঞ মতামতটি ডেফিনেটলি আমাদের কমিটিতে যারা ফরেস্ট ডিপার্টমেন্টের আছে তারা সহায়তা পাবে তাদের কাছ থেকে। ধারাবাহিকভাবে সুন্দরবনের পূর্ব অংশের এমন আগুন নিয়ে সচেতন না হলে এর বিরূপ প্রভাব পুরো ম্যানগ্রোভ অঞ্চলে পড়তে পারে বলেও শঙ্কা বিশেষজ্ঞদের। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা আপাতত বাড়ছে না। সংসদ সদস্য রফিকুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। সরকারি দলের আরেক সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, শিক্ষামন্ত্রীর কাছ থেকে সরকারি চাকরিতে বয়স বাড়ানোর বিষয়ে একটি পত্র পেয়েছেন তিনি। বয়সসীমা বাড়বে কিনা এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়, তবে প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আরও আলাপ আলোচনা হবে বলেও জানান জনপ্রশাসন মন্ত্রী। এটি আমাদের নীতিগত সিদ্ধান্তের বিষয় এবং আমরা এ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আরো আলাপ আলোচনা করব। তবে আপাতত আমাদের এ ধরনের বয়স বাড়ানো চাকরির ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত নাই। আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরো আলোচনা পর্যালোচনা করে আমরা ভবিষ্যতে দেখব। সংবাদ সকালে আরো থাকছে। শরীয়তপুরে বোরো সংগ্রহে ব্যস্ত কৃষক, ন্যায্য মূল্য নিয়ে শঙ্কা। ঠাকুরগাঁয়ে ব্যাপক হারে বেড়েছে গবাদি পশু রোগবালাই। ফিলিস্তিন প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উপত্যকাটির শাসক গোষ্ঠী হামাস, তবে দাবি পূরণ না হওয়ায় তাতে আপত্তি জানিয়েছে ইসরায়েল। এতে অনিশ্চিত হয়ে পড়েছে যুদ্ধবিরতির সম্ভাবনা। কায়রোর মিশর ও কাতারের মধ্যস্থতায় দুপক্ষ আলোচনায় বসে। এক বিবৃতিতে যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদনের কথা জানান হামাস প্রধান ইসমাইল হানিয়া। এতে গাজায় আনন্দ প্রকাশ করে রাস্তায় নেমে আসে ফিলিস্তিনিরা, তবে তা উপেক্ষা করে রাফায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের দাবি পূরণ হয়নি। দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভাও রাফায় যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। যুদ্ধবিরতির প্রস্তাব না মানলে পাল্টা আঘাতের জন্য প্রস্তুত বলে জানিয়েছে হামাসও। এদিকে জিম্মি মুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। সড়ক অবরোধ করে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানায় তারা। গাজায় 7 মাস ধরে চলা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া প্রতিবাদের ঢেউ লেগেছে বাংলাদেশেও। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পদযাত্রা ও পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সমাবেশে গাজায় গণহত্যার দায়ে আন্তর্জাতিক আইনে ইসরায়েলের বিচার এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানান নেতারা। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। স্লোগানে মিছিলে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফিলিস্তিনের উপর ইসরায়েলের চলমান হামলা ও বর্বরতার প্রতিবাদে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের পদযাত্রা ও পতাকা উত্তোলন কর্মসূচি।
মধুর ক্যান্টিন থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্য পর্যন্ত পদযাত্রায় অংশ নেন হাজারো ছাত্রলীগ নেতাকর্মী। সমাবেশের মাধ্যমে ফিলিস্তিনের উপর বর্বর হামলার তীব্র নিন্দা জানান ছাত্রলীগ নেতারা। এ বর্বরতার কারণে আন্তর্জাতিক আইনে ইসরায়েলের শাস্তির দাবি জানিয়ে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ ও আগ্রাসন বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। প্যালেস্টাইন একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হোক এবং সেই জন্য আজকে ছাত্রলীগের এই আন্দোলন। সারা বিশ্বে মুসলমানদের প্রতি যে প্রতিহিংসা এবং যে নিপীড়ন চলছে, আমরা এর বিরুদ্ধে সবাই মিলে একতাবদ্ধ হয়েছি। ইসরায়েলের যে অবৈধ যে আগ্রাসন চলছে ফিলিস্তিনের উপরে, এর বিরুদ্ধে আমরা সকলেই বাংলাদেশ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। নিরীহ ফিলিস্তিনিদের উপর যে আক্রমণ চলছে তার বিরুদ্ধে বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান কর্মসূচিতে অংশ নেয়া ফিলিস্তিনের শিক্ষার্থীরা। দুঃসময়ে বাংলাদেশের এমন সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। I want to send my heart for those students who couldn't pursue their dreams, for the students who couldn't come out of home to go and pursue their dreams. I will thank the Student League of Bangladesh for this movement and also the government by Sheikh Hasina. Thank you for everyone today. আগ্রাসনের জন্য যেসব দেশ অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে তাদের দমন নীতি থেকে সরে আসার আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি। কলম্বিয়ান ঢেউ গোটা বিশ্বের তারুণ্যকে আজকে প্রভাবিত করছে। আমরা সেই জায়গা থেকে সেই মার্কিন ছাত্র আন্দোলনকে সংহতি প্রকাশ করার জন্য আমরা আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেছি। একাডেমিক ফ্রিডম যেন রক্ষা করা হয়, যেসব শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যেন অনতিবিলম্বে মুক্তি দেওয়া হয়। বাংলাদেশি অনেক শিক্ষার্থী সেখানে সাসপেনশনের শিকার হয়েছে, তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়। ফিলিস্তিনের উপর অমানবিক হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে দ্রুত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ারও দাবি জানায় ছাত্রলীগ। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। শরীয়তপুরে বোরো ধান সংগ্রহে কৃষকের ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। তীব্র গরম উপেক্ষা করেই মাঠে ধান কাটায় ব্যস্ত তারা। অবশ্য অন্য জেলা থেকে শ্রমিক এনে ধান কাটানোর ফলে বেড়েছে উৎপাদন খরচ। এতে ধানের ন্যায্য মূল্য না পেলে লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। সহকর্মী রোমান আকন্দর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরে এবার 25,510 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 25,526 হেক্টর জমিতে বোরো আবাদ করেছে কৃষক। কিন্তু জমির 50 ভাগ ধান কাটা হলেও অতিরিক্ত অর্থের বিনিময়ে সাতক্ষীরা, রংপুর, দিনাজপুর সহ বিভিন্ন এলাকা থেকে শ্রমিক এনে ধান কাটাতে হচ্ছে কৃষকের। খরচ বাড়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কৃষক। দেশি মানুষেরা ধান দেয় না, এই গরমের লেগে ধান দিতে পারে না। এই লোদ ধান তো কাটা যায় না, তারপর আমরা কাটতে দেন না। গাছ কি অবস্থা, ভিজে মিজে গেছে। দিন গেলে পর 3-4 বার করে চলে চিপা লাগে। সাতক্ষীরায় বাড়ি, আমরা শরীয়তপুরে এসে কাজ করতেছি। গরমের লেগে শ্রমিক পাওয়া যায় না, 35 জন শ্রমিক আনছি, খরচ বেশি। এখন ধান কাটার লোক পাওয়া যায় না, বদলা পাওয়া যায় না। তবে বিশেষ করে আমি জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করছি যে কৃষিটারে যে বাঁচায় রাখে, কৃষি না বাঁচলে আমাদের বাঁচা কোনো মতেই সম্ভব না। যদিও কৃষি বিভাগ বলছে ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ করছেন তারা। সরকার প্রতি আহ্বান জানাবে কৃষকরা ন্যায্য মূল্য পায়। ন্যায্য মূল্য পেলে কৃষকরা এই ধান আবাদ আগ্রহী হবে এবং আশা করি যে সামনের বার এবারের চেয়ে আমাদের আবাদ বেশি হবে। এবার জেলায় বোরো ধান উৎপাদন লক্ষ্যমাত্রা 1,70,627 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-20তে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ। এগিয়ে থাকার ম্যাচে জয় পেলেই সিরিজ জিতবে টাইগাররা। চলমান দাবদাহে ঠাকুরগাঁয়ে গবাদি পশুর রোগ বালাই বেড়েছে। এতে প্রতিদিনই অসুস্থ হয়ে জেলার বিভিন্ন জায়গায় গবাদি পশুর মৃত্যুর ঘটনা ঘটছে। এতে চরম দুশ্চিন্তায় দিন পার করছে খামারিরা। সহকর্মী শাকিল আহমেদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলা সুখানপুকুরি ইউনিয়নের সারডুবি গ্রামের গৃহবধূ প্রিয়বালা প্রায় 3 লাখ টাকা মূল্যে 4টি গরু লালন পালন করছিলেন তিনি। কিন্তু চলমান দাবদাহের কারণে তার 4টি গরু ভাইরাসজনিত খুরা রোগ ও জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়। শেষ সম্বল গরু হারিয়ে দিশেহারা তিনি। আমার 4টা গরু ছিল, 4টা মারা গেছে। ওইলা সম্বল এলা তো তাবানে খড় গেছি, কিন্তু আর পানি নেই একটা
খুরাই রোগ নাকি কয়ে। আমার দিদির 4টা গরু ছিল, গরু 4টা গরমের জন্য খুরাই রোগের জন্য মারা গেছে এবং কি দিদিটার এগুলোই সম্বল ছিল। শুধু প্রিয়বালায় নয়, আশেপাশের অনেকের ক্ষুদ্র পুঁজির পালিত পশু আক্রান্ত হয়েছে এই রোগে। এমন পরিস্থিতিতে প্রান্তিক খামারিরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। আশেপাশে অনেক গরু মারা গেছে, তো এই বিষয়ে এগুলা নিয়ে আমাদের মানে এলাকাবাসী সবাই খুব দুশ্চিন্তার মধ্যে আছে। আমার 3টা গরু, 2টা ছাগল, 2টায় মানে আর কি অসুস্থ ছাগলের, গরু 3টা গরু গরমের অবস্থায় এইরকম খুরাই রোগ। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে, পশুর দেহে জিঙ্কের পরিবর্তনের কারণে এই ভাইরাসটি মারাত্মক আকার ধারণ করেছে। খামারিদের তথ্য ও পরামর্শ দিয়ে নানাভাবে সচেতন করছে তারা। এই সিজনে একটি গবাদি পশু রোগ হয় ভাইরাল জনিত, সেটি হচ্ছে এফিমেরাল ফিভার। এবার আপনি জানেন যে অনাবৃষ্টির কারণে এই প্রাদুর্ভাবটি তুলনামূলকভাবে অন্য বছরের তুলনায় বেশি। আমরা খামারিদেরকে আমাদের একটি প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমে তাদের সবসময় সচেতন করি যে গবাদি পশুর কোনো রোগ হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। রোগের প্রাদুর্ভাব বাড়ায় চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম অবস্থা স্থানীয় এই চিকিৎসকের। এবারকার খুরাইর যে ভ্যারিয়েন্টটা এটা সম্পূর্ণই আলাদা। আমাদের প্রাণী সম্পদ অফিসার যারা আছে তাদের সাথে পরামর্শ করে আমরা চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে সদর উপজেলায় 5-6টি গবাদি পশুর খামার রয়েছে, যেখানে গরুর সংখ্যা 49,107টি। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহীতে শত কোটি টাকার জমি নিয়ে নিরাপত্তাহীনতায় পড়েছেন অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা। জমি দখলে নিতে অপতৎপরতা চলছে বলে অভিযোগ তার। অভিযুক্তের তালিকায় আছেন রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের ব্যবসায়িক অংশীদার শামসুজ্জামান আওয়াল ও মেয়রের ঘনিষ্ঠ 19 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমন। থানায় জিডি করেও ফল না পাওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। রবিউল ইসলামের ছবিতে কাজী সাহেদের প্রতিবেদন। শত কোটি টাকার জমি দখলদারদের হাত থেকে বাঁচাতে মরিয়া এক সাবেক পুলিশ কর্মকর্তা। তার অভিযোগের আঙুল রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের ব্যবসায়িক অংশীদার শামসুজ্জামান আওয়াল ও মেয়রের ঘনিষ্ঠ 19 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমনের বিরুদ্ধে। পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিনের দাবি, আওয়াল ও সুমনের লোকজন তাকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। আমাকে 19 নম্বরের ওয়ার্ড কাউন্সিলর সুমন 3বার লোক পাঠায় তার সাথে দেখা করার জন্য। আমাকে টেলিফোনে জানালেন যে আপনার যে জমি আছে আমাদেরকে অর্ধেক জমি দিয়ে দিতে হবে। মেয়র মহোদয়ের আপনার ওই যে ব্যবসায়িক পার্টনার, তার ম্যানেজার পরিচয় দানকারী আমাকে রাত্রে টেলিফোন করে বলছে যে এরকম জমি আপনাকে দিয়ে দিতে হবে অর্ধেক, না দিলে অসুবিধা আছে। 4 জন আসলো, এসে বললো যে এরা এটা কার রুম, ওটা কার রুম। তো সারা রুম প্রথমে খুললাম, কে বারে বারে আসছেন আপনারা, তো আপনাদের পরিচয়টা দিবেন। তখন বলছে যে আমরা ডিবির লোক। ডয়ারটার আছে সব খোলা, 4 জন মিলে সব খুললো, উল্টাপাল্টা সব করলো। আওয়াল ও সুমনের তৎপরতা থেকে বাঁচতে প্রথমে থানায় সাধারণ ডায়েরি করেন। মেয়রের ঘনিষ্ঠ আওয়াল ও সুমন জমি দখলে নিতে না পেরে সিটি কর্পোরেশনের মাধ্যমে অধিগ্রহণের ব্যবস্থা করেন। এ নিয়ে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী। এতে জিডির সঠিক তদন্ত ছাড়াই প্রতিবেদন দাখিলের অভিযোগ এনেছেন তিনি। সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করলে রুল জারি হয়। রুল জারির পরেও ডিসি অফিস থেকে আমাকে 7 ধারা জারি করা হয়। 7 ধারার মহামান্য আদালতকে অবগত করলে স্থগিত করে দেয়। 10/3/2024 তারিখে নথিজাত করা হয়েছে। সেই আদেশের বিরুদ্ধে আমরা মহামান্য মহানগর দায়রা জজ আদালতে আমরা রিভিশন ফাইল করছি। তবে শামসুজ্জামান আওয়াল ও তহিদুল হক সুমনের দাবি, জমিটি কবরস্থানের জন্য অধিগ্রহণ করতে চায় সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন আপনার হচ্ছে গরুস্থান করার জন্য একটা জায়গা, ওখানে একটা জিডি করেছে না কি করেছে আপনার। 21 সালে আমাদের সিটি কর্পোরেশনে আপনার জেএম মিটিং এর মাধ্যমে অধিগ্রহণের প্রস্তাব হয়। পরবর্তী সময় ওনার জমি অধিগ্রহণ নোটিশ কোনো কিছু সিটি কর্পোরেশন বা আমরা দেয় নাই, যে জিডি করেছে যে ওনার জমি আমরা অধিগ্রহণ করতে যাচ্ছি, কিন্তু মুরসাল মজ, ওটা আমার ওয়ার্ডেও না। সিটি কর্পোরেশন জমি অধিগ্রহণ করতে চাইলেও পুলিশ কর্মকর্তা শামসুল আরেফিনের ওই জমির অবস্থান জেলার পবা উপজেলার মধ্যে, যা সিটি কর্পোরেশনের সীমানার বাইরে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। 2.5 বছর আগে খুলনায় যাত্রা শুরু করা শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টারের সুফল পেতে শুরু করেছে স্থানীয় শিক্ষার্থী ও উদ্যোক্তারা। এর মাধ্যমে কুয়েট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গবেষণার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে হয়ে উঠছেন উদ্যোক্তা, যেখানে বছরে আয় প্রায় 10 কোটি টাকা। সহকর্মী নূর ইসলাম রকির প্রতিবেদন।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং খুলনা অঞ্চলের আইটি ব্যবসার এক অপার সম্ভাবনার নাম শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার। ৩১ কোটি টাকা ব্যয়ে কুয়েত টিমনের ভিতর বিশ্ব ব্যাংকের সহায়তায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নান্দনিক রূপে নির্মাণ করছে এই সেন্টারটি। ৫ তলা ভবনের এই সেন্টারে বর্তমানে 15টি স্টার্ট আপ বা উদ্যোক্তা প্রতিষ্ঠান রয়েছে। ভারত বাংলাদেশের একটি প্রকল্পে ভারত থেকে ট্রেনাররা এখানে এসে দিবে প্রশিক্ষণ। আমাদের এখানে স্টার্ট আপ রয়েছে প্রায় 15টা। এখানে ভারত থেকে ট্রেনার এসে এখানে ট্রেনিং করাবে। উদ্যোক্তারা 1 বছর বিনা খরচে সেন্টারটি ব্যবহার ও গবেষণার সুযোগ পেয়ে থাকেন। এছাড়া 6টি বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিভিন্নভাবে আয় করছেন এখানে। 3 মাস কোর্স শেষ করার পর এখানে ইন্টার্ন শেষ করার পথে আমি, তো সেই বেসিসে আমি পর্যাপ্ত পরিমাণ আর্নিং আসছে এবং এখানে কাজ করতেছে। এখন এখানে আমি ডিজিটাল মার্কেটিংয়ের একটি কোর্স সম্পন্ন করি এবং সেখান থেকে টুকটাক আর্নিং হচ্ছে। এখানে রয়েছে রেস্টুরেন্ট, ব্যায়ামাগার, কনফারেন্স রুম, কম্পিউটার রুম, মিটিং রুম সহ গেস্ট হাউসের সুবিধা। শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টারটি উদ্যোক্তা তৈরিতে সহায়তা করেছে বলে বলছেন উদ্যোক্তারা। আমরা উদ্যোক্তা বিনির্মাণে কাজ করছি, বাংলাদেশ গভর্নমেন্টের সহায়ক হিসেবে আমরা কাজ করছি। নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট থেকে শুরু করে যাবতীয় সকল ধরনের পণ্য নিয়ে আমরা কাজ করছি ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে। এছাড়াও প্লাস্টিকের বিভিন্ন সমস্যা নিয়েও এখানকার সেন্টারগুলোতে গবেষণার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। পরে এখান থেকে প্রকাশিত হচ্ছে তাদের বিভিন্ন জার্নাল। মাইক্রোপ্লাস্টিক সলিউশন লিমিটেডে আমরা প্লাস্টিকের বিভিন্ন প্রবলেম সমস্যা নিয়ে কাজ করি। আমরা দীর্ঘ 1 বছর ধরে এই মাইক্রোপ্লাস্টিক সলিউশন স্টার্টআপের সাথে কাজ করছি এবং আমরা এই 1 বছরে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আমরা 54.5% ডিগ্রেড করে সফলতা পেয়েছি। সেই সাথে আমরা আমাদের বিভিন্ন প্রজেক্ট কমপ্লিট করেছি প্লাস্টিক সমস্যা নিয়ে এবং আমরা বিভিন্ন জার্নালও পাবলিশ করেছি। খুলনার শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টারে বছরে বাণিজ্য প্রায় 10 কোটি টাকা। নূর ইসলাম রকি, দেশ টিভি, খুলনা। পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন করানোর নামে প্রতারণার নতুন ফাঁদ পেতেছে একটি চক্র, যার সঙ্গে জড়িত কম্পিউটার দোকানদার, পাসপোর্ট অফিসে কর্মরত আনসার থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। নিজেদের পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবির কর্মকর্তা পরিচয় দিয়ে এই চক্রটি বহু মানুষের কাছ থেকে বিকাশে হাতিয়ে নিয়েছে বিপুল পরিমাণ অর্থ। এমন প্রতারক চক্রের 9 সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। পাসপোর্ট অফিসের কর্মচারী, আনসার ও পিয়নদের সাথে সম্পর্ক গড়ে আবেদনকারীর ছবি সংগ্রহ, এরপর নিজেদেরকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি কর্মকর্তা পরিচয়ে চলত প্রতারণা। পুলিশ ভেরিফিকেশন করে দেওয়ার নামে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নেওয়া হতো বিপুল পরিমাণ অর্থ। এই চক্রের মূল হোতা বেলাল সহ 9 জনকে গ্রেফতার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে চক্রের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ডিবির প্রধান। পাসপোর্টটা যখন ছবিটা তখন দেখা গেল তার ছবি গেছে, একদম 100% বিশ্বাস বল, ঠিক আছে আমরা যাবো না, একটা কাজ করেন আপনারা কিছু টাকা পাঠিয়ে দেন। তখন কিছু বিকাশ নাম্বার দেয়, ভুয়া বিকাশ নাম্বার, যেগুলি অনেকগুলি বিকাশ, তাদের কাছে অনেকগুলি সিম থাকে, এই সিমে তখন টাকাটা পাঠিয়ে দিলে তখন টাকাটা তারা ভাঙিয়ে নিয়ে। এইভাবে তারা দিনের পর দিন তারা পুলিশের ছবি, নাম ইন্টারনেট থেকে সংগ্রহ করে প্রতারণার কাজে বিভিন্ন অ্যাপসে ভুয়া রেজিস্ট্রেশন করে তারা কিন্তু নিজেরাই প্রতারণার কাজে জড়িত রয়েছে। আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসের যারা এই অন্যায় কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধেও তদন্ত চলছে বলে জানান হারুনুর রশিদ। এই চক্রের সাথে পাসপোর্ট অফিসের কোন পিয়ন, কোন আনসার, কোন দালাল জড়িত, শুধুমাত্র আগারগাঁও অফিস না, কিন্তু তার উত্তরা অফিসও রয়েছে। এগুলি আমরা তথ্য কালেকশন করে আমি অলরেডি আমাদের ডিজি পাসপোর্ট স্যারকে আমি এটা জানিয়েছি। পুলিশ বলছে বাড়তি বাণিজ্যের জন্য এই চক্রকে সহযোগিতা করে আসছিল কম্পিউটার দোকানের কিছু অসাধু কর্মচারীও। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।